বিরুদ্ধে রিপোর্ট করে তার থেকে চাঁদাবাজি করার মতো করে কিছু আদায় করা, এটা জীবনে করতে হয় না। আমার জার্নালিজম করছি না, আমি কোথাও কারো কাছ থেকে মনিটারি কোনো বেনিফিট নিছি একটা রিপোর্ট করে, আমার মনে পড়ে না। আমি সদ্য বিয়ে করেছি, আমি বিয়ে করছি 2000 সালে, হ্যাঁ, আমার ক্লাসমেটকেই। তো আমার দেখা হলো যে আমি আর আমার সংসার চলছে না, কারণ আমার বেতনের উপরে ওইটার বেতনটা এমন ছিল যে বিসিএসের যে বেতন তার 1.5 থেকে 2 গুণের বেশি ছিল এটা। দি বাংলাদেশ অবজারভার, খুব নাম করা পত্রিকা, ওইখানে ওদের একটা স্পোর্টস রিপোর্টারের পোস্ট খালি হয়। তখন আমার নাম, আমি ওইখানে যে পরীক্ষা দিলে আমার ওইখানে আমার চাকরিটা হয়। এবং সাংবাদিকতা, আপনি সাংবাদিক কেন হলেন বা অন্য পেশা কেন গেলেন না? আমি সাংবাদিক হলাম কারণ আমি প্রথমেই ভালো একটা চাকরি পেয়েছিলাম। আমি যখন সাংবাদিক হই, আমি জয়েন করেছি হলো দি বাংলাদেশ অবজারভারে 1995-এ। তো তখন আমি স্পোর্টসে জয়েন করি। আমার স্পোর্টসের প্রতি একটা ফ্যাসিনেশন, আমি সেই ফার্স্ট ইয়ারের থেকে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে স্পোর্টসের উপরে আমরা লেখালেখি করছি। তো ফলে অনুবাদ করতাম, তখন বেশ টাকা আসতো। তো 1995 সালে দি বাংলাদেশ অবজারভার, এই দি ডেইলি অবজারভার এখন যেটা আছে সেটা না, দি বাংলাদেশ অবজারভার, খুব নাম করা পত্রিকা, ওইখানে ওদের একটা স্পোর্টস রিপোর্টারের পোস্ট খালি হয়। তখন আমার নাম, আমি ওইখানে যে পরীক্ষা দিলে আমার ওইখানে আমার চাকরিটা হয়। এবং ওইটার বেতনটা এমন ছিল যে বিসিএসের যে বেতন তার 1.5 থেকে 2 গুণের বেশি ছিল এটা। এবং এখানে 5টা বোনাস ছিল ওই পত্রিকায়। তো ফলে আমার মনে হচ্ছে যে এটা তো খুবই ভালো চাকরি, আমি বিসিএস দিয়ে তো এত টাকা পাবো না। তো আমি ওইখানে তারপরে থেকে গেলাম ওই। আর এই স্পোর্টসে যে স্পোর্টস রিপোর্টিং, যে আপনি প্রচুর খেলাধুলায় যান, দেখেন, একটা এক্সাইটমেন্ট সবসময় কাজ করে। ফলে আমার মজার, মানে ওই প্রথম আমি 7.5 বছর ছিলাম দি বাংলাদেশ অবজারভারে, এবং খুবই মজার একটা টাইম এবং খুবই ভালো একটা সময় কেটেছে। আচ্ছা, এর পরবর্তী সময়ে সাংবাদিকতাটা আসলে কেমন? আমি এরপরে আমাদের দি বাংলাদেশ অবজারভার 2001-এর পরে যে একটু সিক হয়ে যায়, ওটার যে ইনকামটা একদম ডিক্লাইন করে, এটার কোয়ালিটির কারণে হয়তো বা এই সিক করার কারণে, এটা সিক হওয়ার কারণে যেটা হয় যে বেতনে ইরেগুলার হয়ে যায়। আমি সদ্য বিয়ে করেছি, আমি বিয়ে করছি 2000 সালে, হ্যাঁ, আমার ক্লাসমেটকেই। তো আমার দেখা হলো যে আমি আর আমার সংসার চলছে না, কারণ আমার বেতনের উপরে তখন আমি খুব দ্রুত এটা চেঞ্জ করে অন্য জায়গায় স্পোর্টস রিপোর্টিংয়ে যেতে চেয়েছি, বা আমি স্পোর্টস ইনচার্জ, আমি অবজারভারের শেষের দিকে এসে স্পোর্টস এডিটর ছিলাম, স্পোর্টস ইনচার্জ ছিলাম। তো আমি আরেকটা জায়গায় খুঁজছিলাম যে সিমিলার পোস্ট পাওয়া যায় কিনা, কিন্তু দেখা গেলো আমি পাচ্ছিলাম না। তখন আমি রাগে দুঃখে আমি আমার ট্র্যাক চেঞ্জ করে আমি বিজনেস জার্নালিজমে আসি। এবং বিজনেস জার্নালিজম আমি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে জয়েন করি, সেটা ওইখানে আমি 3 বছর ছিলাম। এবং ওইখানে শেষে আমি ওদের চিফ রিপোর্টার হয়েছিলাম খুব দ্রুত। আমি প্রথমে ওদের সিনিয়র জার্নালিস্ট, সিনিয়র রিপোর্টার হিসেবে জয়েন করি, তারপরে আমি ওদের স্পেশাল করেসপন্ডেন্ট হই, পরে ওদের চিফ রিপোর্টার ছিলাম। আচ্ছা, মানে মাঠ পর্যায়ে সাংবাদিকতা করার কোনো বিশেষ স্মৃতি বা কোনো গল্প? না, আমি তো সব ধরনের, আমি আগে স্পোর্টসটা কভার করতাম, বাংলাদেশের ওপেনিং টেস্ট, এগুলো আমার খুব ভালো লাগতো। 5 দিন এটা সিরিয়াস লেখা আমার লিখতে মজা লাগে, তো এগুলো কাজ করতাম। আর বিজনেসে এসে যেটা হয়েছে যে ওইটা আমার একটা স্ট্রাগলের একটা পিরিয়ড। আমি অসম্ভব স্ট্রাগল করেছি ওইখানে, সকাল 9টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত খাটতাম, কারণ আমি স্পোর্টসে ছিলাম, হঠাৎ করে ট্র্যাক চেঞ্জ করে বিজনেস জার্নালিজমে আসছি। তো আমার খুব দ্রুত পিক আপ করতে হবে, তো আমি খুব দ্রুত যাতে পিক আপ করি সেই জন্য আমি কাজ করেছি। আমার মনে আছে যে আমি সকালবেলায় 9:30টার মধ্যেই আমি সচিবালয়ে ঢুকতাম, 5টা পর্যন্ত ওইখানে আমি থাকতাম। অনেক ক্ষেত্রে একদম ছুটি হওয়ার পরেও আমি 1-2 ঘন্টা থেকে যেতাম, থেকে যে রিপোর্ট নিয়ে কোনো দিন 5, 6, 7টা রিপোর্ট পর্যন্ত করেছি। ভালো লাগতো লিখতে, অলওয়েজ আমার আমার এনজয়। এই সময়ের ভিতরে কোনো মানে আপনার জীবন ঘটে যাওয়া কোনো ঘটনা? এগুলা জাস্ট অনেকগুলো ঘটনাই তো আছে, এখন মনে পড়ছে না। আচ্ছা, সাংবাদিকতার ক্ষেত্রে আমরা এখন যে ট্রিট করি, মানে আমরা বুঝতে চাই যে সাংবাদিকরা হয় হুমকি খেয়ে থাকে, আর অনেকাংশে মফস্বল সাংবাদিকরা দেখেছি হুমকি দিয়েও থাকে। আবার একটা রিপোর্ট তৈরি করে অন্যদের বিরুদ্ধে ফোন করে যে আপনি অমুক টমুক না দিলে, এটা সেটা না দিলে কিন্তু রিপোর্ট ছাপিয়ে দেবো, এই করবো, এগুলো কিন্তু আমরা শুনি, দেখি। আবার টাকাও চাওয়া হয়, কেউ আবার গিফট পায়। এমন কোনো ঘটনা আপনার জীবনে? না, আমি কোথাও কারো কাছ থেকে মনিটারি কোনো বেনিফিট নিছি একটা রিপোর্ট করে, আমার মনে পড়ে না, আমি করি নাই। কারণ আমি সবসময় ইনকাম আমার ভালোই ছিল,
আমি তো ইংলিশ জার্নালিজম ছিলাম, অবজারভার তখন খুব রিচ পত্রিকা ছিল, ওইখানে ভালো জায়গায় চাকরি করেছি। তারপরে এসেছি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে, সেখানেও আমি ভালো পজিশনে ছিলাম। তো ফলে আমার অসুবিধা হয় না। আর আমার ওয়াইফও চাকরি করতেন, ফলে আমরা দুইজন। আর আমার আব্বা, আপনাকে বলছি যে ধনিয়াতে আমাদের বাড়ি ছিল, হ্যাঁ। তো ফলে আমাদের বাসা যেহেতু ধনিয়ায়, আমরা দুইজন চাকরি করছি, আমাদের একটা কমফোর্টেবল, অলওয়েজ কমফোর্টেবল একটা লাইফ ছিল। তো ফলে ওই একজনকে একটা রিপোর্ট করে তার থেকে এক্সট্রা বেনিফিট নেওয়া, বা কাউকে বিরুদ্ধে রিপোর্ট করে তার থেকে চাঁদাবাজি করার মতো করে কিছু আদায় করা, এটা জীবনে করতে হয় না। আমার জার্নালিজম করছি, অলওয়েজ মনে হচ্ছে যে আমার এটা লিখতে ভালো লাগে, এবং একটা স্টোরি, আমি স্টোরি টেলিংয়ে আমি মজা পেয়েছি, যে না এটা একটা সুন্দর একটা ঘটনা ঘটছে, ওকে আমি এটা নিয়ে লিখি, বা এই একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এটা যে বিজনেসের ক্ষেত্রে আমরা লিখি। আর অন্যান্য ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যখন এএফপিতে ঢুকি, তখন হচ্ছে যে দেশের বিভিন্ন বিষয় নিয়ে লেখার একটা ফুরসত হয়েছে প্রত্যেকটা। তখন এএফপিতে যেটা হচ্ছে যে বিদেশি সাংবাদিকতা, আমি এএফপিতে 20 বছর ছিলাম, আমি 2005-এ এএফপিতে জয়েন করি। তখন আমি এই 2005 থেকে 2024-এর এই যে অগাস্ট পর্যন্ত আমি এএফপিতে ছিলাম। ওইখানে ধরেন পুরো বাংলাদেশকে কভার করেছি, সব বড় বড় ইভেন্টগুলো করেছি। এমন কোনো বন্যা, সাইক্লোন, তারপরে হচ্ছে গার্মেন্টসের যে রানা প্লাজা বা বড় বড় ঘটনা ঘটা, পলিটিক্যাল কিলিং, সবই করেছে। আচ্ছা, আমি 5ই আগস্টের ঘটনা তো বলবই, মানে প্রশ্ন করবই, তার আগে মানে আপনার সাংবাদিকতার জীবনে কোনো রিপোর্ট প্রকাশ হয়েছে, তার পরবর্তী সময় আপনার জীবনের মানে রোমাঞ্চকর কিছু হয়েছে, বা আপনার কাছে খুব অত্যাশ্চর্য কিছু মনে হয়েছে, এমন কোনো রিপোর্ট আপনার জীবনে ঘটেছে কিনা? না, আমি যা রিপোর্ট করেছি জেনারেলি, আমি এটা আমার বাইরে সবাই এটা অ্যাপ্রিসিয়েট করেছে। আমি বাংলাদেশকে, মানে আগে যেটা হতো যে বাংলাদেশে যারা রিপোর্ট করতো বাংলাদেশকে নিয়ে, তারা ওই ডিজাস্টারগুলোকেই ফোকাস করতো। আর আমাদের তরফ থেকে আমরা সব সময় চেয়েছি যে এই জার্নালিজমটা আমি জার্নালিজম এমনটা করছি যে আমাদের বাংলাদেশের সব কিছু, বাংলাদেশের কালচারের যে নতুন নতুন দিক, বাংলাদেশে এমন গল্প যেটা মানুষ বা বিদেশিরা জানে না, সেই সমস্ত অনেক বিষয় নিয়ে গেছে। এটা কারো ক্যারেক্টার নিয়ে লেখা, কারো একটা ডিফারেন্ট টাইপের একটা ফিচার করা, এই কাজগুলো আমি প্রচুর করেছি। আপনি দেখলে আমার প্রচুর, আপনি যদি গুগল করেন, আমার নাম দিয়ে সার্চ দেন, আপনি প্রচুর রিপোর্ট পাবেন, বিভিন্ন টাইপের আমি রিপোর্ট করেছি। আচ্ছা, বিদেশি পত্রপত্রিকায় আসলে সাংবাদিকতা করাটা কতটা চ্যালেঞ্জিং, বা একজন মানে খুব নামি দামি পত্রিকা নয়, বা একটা ম্যাগাজিনে যারা কাজ করে, তাদের হয়তো একটা স্বপ্ন থাকে যে বিবিসি বাংলা বা এএফপি বা ভয়েস অফ আমেরিকাতে কাজ করবে, করার জন্য আসলে ভাষা শিক্ষার পাশাপাশি আর কি লাগে, বা কতটা কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত আপনার দৃষ্টিতে? আমার মনে হয় যে ভাষাটা তো একটা বিষয়, আর একটা হলো সোর্সিং। আপনি যে সত্য লিখছেন, এই সত্যটা বলছে কে? এই যে সোর্সিংটা, কার মাধ্যমে আপনি গল্পটা বলাচ্ছেন, উনি কি অথেন্টিক ভয়েস কিনা, আপনার সোর্সিংটা খুব ইম্পর্টেন্ট। এমন একটা নিউজ আপনি ব্রেক করলেন, এখন নিউজটা যে ব্রেক করলো, উনি কি ওই ব্রেকিং নিউজটা দেওয়ার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কিনা, এই জিনিসগুলো, সোর্সিংটা খুব ইম্পর্টেন্ট। মানে রাইট মানুষের থেকে রাইট কমেন্টটা নেওয়া, কোডটা নেওয়া, এটা খুবই জার্নালিজমের একটা খুব, এটা হচ্ছে বিদেশিরা খুব অ্যাপ্রিসিয়েট করে। ওরা যদি দেখে যে না, আপনার সোর্সিং ঠিক নাই, তাহলে আপনার ওই রিপোর্টটা নিবে না। সোর্সিং মানে যার কাছ থেকে আপনি তো নিজে একজন জার্নালিস্ট, যার কাছ থেকে আপনি যে কথাগুলো শুনছেন আর কি, হ্যাঁ, আমরা যেটা ইংলিশে বলি হর্সেস মাউথ, তার কাছ থেকে নিয়ে যে বলা, সেই বলাটা ওরা দাম দেয়। আর একটা হচ্ছে যে কনটেক্সট, যে আমি যেটা বললাম, এই বলার পিছনের যে কাহিনী, এই যে কনটেক্সটে যেটা, এটা তো একটা কিছুর উপর দাঁড়িয়ে থাকে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কত সুন্দর দিলেন। বাংলাদেশকে আপনি বুঝাতে হলে তো আপনার আপনি যা 1971-এর আমাদের যে মহান স্বাধীনতার যুদ্ধের কথা আপনি বললেন, তো মহান স্বাধীনতার যুদ্ধের উপরে একটা একটা লেখা লিখলেন, তো ওইটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আপনি দিলেন, কতটা সুন্দর ল্যাঙ্গুয়েজে দিলেন, এটা ওরা অ্যাপ্রিসিয়েট করে। এবং এই স্টোরিটা আসলে ডিপেন্ডই করে হচ্ছে আপনার সোর্সিংটা কত বড়, আর আপনার কনটেক্সট বিল্ডিং, মানে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর। আরেকটা বিষয় একটু সংযোগ করবো যে ভাই, আমাদের দেশে তো নানা সময় নানা রকম ইভেন্ট ঘটে থাকে। আমরা 2018 সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা বলি, বা গত 16 বছরে যারা স্বৈরাচার শাসন করেছেন, মানে এই সময় রিপোর্ট করাটা তার চ্যালেঞ্জিং ছিল। তো বিদেশি পত্রিকা যখন এই রিপোর্টগুলো হয়, মানে নিরাপত্তার বিষয়ে আসলে বিদেশিরা যেহেতু সরকারের বিরুদ্ধে যেগুলো রিপোর্ট যায়, সরকার তো উষ্মা প্রকাশ করে, এটা ঠিক। যেমন
ওই আগে যখন ওই যে জামাতের লিডার বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাদের উপর বিরুদ্ধে যখন এই ট্রায়ালগুলো চলছিল এই আইসিটির, তখন তো আমরা রিপোর্ট করেছি, বিকজ ওই কেসগুলো যেভাবে চলেছে সেটা নিয়ে ইন্টারন্যাশনাল রাইটস গ্রুপগুলো অনেক লেখা লিখেছে। আপনি যদি গুগল করেন দেখবেন যে তারা এটা নিয়ে অনেক কনসার্ন প্রকাশ করেছে, হ্যাঁ, আশঙ্কা প্রকাশ করেছে যে ওনারা ন্যায় বিচার পাচ্ছেন কিনা। তো আমরা ওই আশঙ্কার কথাগুলো আমরা আমাদের রিপোর্টেও এনেছি। তো তখন হাসিনা গভর্নমেন্ট তো পছন্দ করে নাই, বা সাপ্লাই যে হত্যাকাণ্ড হলো আমরা ওইটা নিয়ে প্রচুর রিপোর্ট করি, ওরা এটা পছন্দ করে নাই, বা মাওলানা সাঈদীর ভার্ডিকের পরে যেই হত্যাকাণ্ড হলো তখনও আমি এটা নিয়ে লিখেছি। মানে যতই হত্যাকাণ্ড ওইখানে সরকারের তরফ থেকে সেই সময় ছিল যে ওরা কিভাবে ক্যাজুয়ালিটির সংখ্যা কম দেখানো যায়, এটাকে মিনিমাইজ করে, আমরা তো 70 মধ্যে ছিলাম, ফলে ওরা এক ধরনের আমাদের উপর ইয়ে দিত। প্লাস র্যাব যখন ক্রস ফায়ারে কুলিং করছিল আমরা ওইটা নিয়ে লিখছি। আমার মনে আছে র্যাবের আমার উপর খুব একদিন সারা রাত আমার সাথে কথা বলেছে ওরা, আমি কেন করেছি এগুলো জানতে চেয়েছে। মানে ওনারা যে বিদেশি মালিক পক্ষ যারা আছে, হ্যাঁ, তারা তো জানে যে আপনি সিকিউরিটির প্রবলেম করবেন, মানে আপনাদের নিরাপত্তাটা কিভাবে দিবে, বা বিদেশি পত্রিকাতে কাজ করলে বাংলাদেশ সাংবাদিকদের নিরাপত্তা বিষয় সত্য বললে নিরাপত্তার অভাব হয় না, কোনোদিন হয়। সত্য আপনি যদি বলেন নিরাপত্তার কোনোদিন অসুবিধা হয় না।